একটি দেশে যখন যুদ্ধের আগুন লাগে, সেই আগুনের আঁচ কেবল ওই নির্দিষ্ট ভূখণ্ডেই আটকে থাকে না। সময়ের সাথে সাথে তা ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশগুলোতে, আর তারপর পুরো বিশ্বে। গত 18ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো মধ্যপ্রাচ্যের আরেকটি সাধারণ আঞ্চলিক সংঘাত। কিন্তু 2 সপ্তাহের ব্যবধানে দৃশ্যপট এমনভাবে পাল্টে গেছে যে ইউরোপ এবং এশিয়ার 20টিরও বেশি দেশ এখন সরাসরি বা পরোক্ষভাবে এই সামরিক সংঘাতের জালে জড়িয়ে পড়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিইসিসির 6টি সদস্য রাষ্ট্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান এবং জর্ডান, সাইপ্রাস, তুরস্ক, ইরাক এবং আজারবাইজান ইতিমধ্যে ইরানি ড্রোন বা মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অন্যদিকে ইউরোপও হাত গুটিয়ে বসে নেই। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেন তাদের যুদ্ধজাহাজ সাইপ্রাস এবং ভূমধ্যসাগরে পাঠিয়েছে, যা ইউরোপীয় নৌবাহিনীর এক বিশাল সমাবেশের ইঙ্গিত দেয়। সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হল, রাশিয়া এবং ইউক্রেনও এখন এই যুদ্ধে নিজেদের মতো করে জড়িয়ে পড়েছে। একদিকে রাশিয়া মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু বানানোর জন্য ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। অন্যদিকে ইউক্রেন আমেরিকা এবং উপসাগরীয় দেশগুলোকে ইরানি শাহেদ ড্রোন ভূপাতিত করার কারিগরি সহায়তা দিচ্ছে। এর ফলে ইউক্রেন যুদ্ধ এবং ইরান যুদ্ধ, দুটি সম্পূর্ণ ভিন্ন আঞ্চলিক সংঘাত, এখন একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। ইরান যুদ্ধে এই মুহূর্তে যে 20টির মতো দেশ সামরিকভাবে জড়িয়ে পড়েছে, তাদের সমীকরণটা বেশ জটিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইরান পুরো অঞ্চল জুড়ে এক বিশাল পাল্টা আক্রমণ শুরু করে। ইউরোপীয় দেশগুলো সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটির পাশাপাশি বেসামরিক এবং তেল অবকাঠামোগুলোতে তারা আঘাত হানে। এর বাইরে জর্ডান, ইরাক এবং সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটির দিকেও মিসাইল ছোড়া হয়। এর পরপরই যুক্তরাজ্য সাইপ্রাসে তাদের যুদ্ধজাহাজ এবং ড্রোন বিধ্বংসী হেলিকপ্টার পাঠাতে বাধ্য হয়। ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেনও পূর্ব ভূমধ্যসাগরে তাদের নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে। তুরস্ক এবং আজারবাইজানও দৃশ্যত ইরানের আক্রমণের শিকার হয়েছে, যদিও ইরান এসব হামলার দায় সরাসরি অস্বীকার করেছে। নতুন কিছু ঘটনা ইরান যুদ্ধকে সরাসরি রাশিয়া ইউক্রেন সংঘাতের সাথে যুক্ত করে দিয়েছে। খবর পাওয়া যাচ্ছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর উপর নিখুঁত হামলা চালানোর জন্য রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। অন্যদিকে ইউক্রেন তাদের নিজস্ব যুদ্ধলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোকে সাহায্য করছে। রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালানোর জন্য দীর্ঘদিন ধরেই ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে আসছে। ইউক্রেন এখন শিখে গেছে কিভাবে অত্যন্ত কম খরচে এই ড্রোনগুলোকে মাঝপথেই আটকে দেওয়া বা ইন্টারসেপ্ট করা যায়। ইউক্রেন তাদের এই কারিগরি জ্ঞান আমেরিকা ও উপসাগরীয় দেশগুলোকে দিচ্ছে, যাতে ড্রোন ঠেকানোর জন্য আমেরিকাকে তাদের ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট না করতে হয়। দুটি ভিন্ন সংঘাতের এই অদ্ভুত মিশ্রণ এমনিতেই অত্যন্ত বিপজ্জনক। এটি দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশগুলো, আজারবাইজান, আর্মেনিয়া এবং জর্জিয়ার মতো জন্য এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। এই দেশগুলো ইউরোপ থেকে এশিয়ায় যাওয়ার প্রধান ট্রানজিট এবং জ্বালানি করিডোর হিসেবে কাজ করে। নিজেদের দুই পাশে দুটি বিশাল যুদ্ধ চলতে থাকায় এই দেশগুলো এখন মাঝখানে আটকা পড়ে হিমশিম খাচ্ছে। ইরান যুদ্ধের এই দ্রুত সম্প্রসারণ স্বভাবতই এমন এক জল্পনার জন্ম দিয়েছে যে আমরা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম ধাপে বা পাদদেশে দাঁড়িয়ে আছি। কথাটা শুনতে খুব নাটকীয় মনে হলেও এটি এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত মাসে পলিটিকোর জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের বেশিরভাগ মানুষই মনে করেন যে আগামী 5 বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কেবল জার্মানির মানুষ এর বিপরীতে মত দিয়েছেন।
গত ডিসেম্বরে ন্যাটোর মহাসচিব মার্ক রুটা অত্যন্ত গম্ভীর সুরে সতর্ক করেছিলেন, NATO would have to substantially increase its military presence along the eastern flank, and we must be prepared for the scale of war our grandparents and great-grandparents endured. এর পাশাপাশি এমন একটি ভয়ও কাজ করছে যে আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে আটকা পড়েছে এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তাদের সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে, তখন এই সুযোগে চীন হয়তো তাইওয়ানে তাদের নিজেদের ভাগ্য পরীক্ষা করতে পারে। এরই মধ্যে তাইওয়ান চীনা সামরিক উপস্থিতির বৃদ্ধির অভিযোগ করেছে। অন্যদিকে ইরানের হাত থেকে হরমুজ প্রণালী উদ্ধারে নতুন সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। পাকিস্তান আফগানিস্তান পাল্টাপাল্টি হামলা চলছে, মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ, পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তেই এক বিশাল আকারের যুদ্ধ লেগে যাওয়ার শঙ্কা। তাহলে সব মিলে কি আমরা সত্যিই বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে? হ্যাঁ, চিন্তিত হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে। আমেরিকা এবং রাশিয়া, বিশ্বের শীর্ষ দুই সামরিক পরাশক্তি, এখন কার্যত একে অপরের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ লড়ছে। ইউক্রেন এবং ইরান, এই দুই রণাঙ্গনে মিলিয়ে বিশ্বের ৯টি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ৫টি কোনো না কোনোভাবে সংঘাতে জড়িয়ে পড়েছে। সেই ৫ দেশ হল আমেরিকা, ইসরায়েল, যুক্তরাজ্য, ফ্রান্স এবং রাশিয়া। আর এসব কিছুই ঘটছে এমন এক সময়ে যখন বিশ্বজুড়ে তথাকথিত রুলস বেসড অর্ডার পুরোপুরি ভেঙে পড়েছে। এই নতুন নিরাপত্তাহীনতার মুখে দাঁড়িয়ে দেশগুলো একে অপরের সাথে নতুন নতুন সামরিক জোট তৈরি করছে। মধ্যপ্রাচ্যে এই দৃশ্য সবচেয়ে বেশি পরিষ্কার। বেশ কয়েকটি দেশ ইসরায়েলে আগ্রাসন নিয়ে চিন্তিত এবং তারা আমেরিকাকে আর কোনোভাবে নির্ভরযোগ্য নিরাপত্তা গ্যারান্টি হিসেবে বিশ্বাস করতে পারছে না। এটি সম্প্রতি সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা চুক্তির অন্যতম প্রধান কারণ। গুঞ্জন রয়েছে যে এই জোটে তুরস্কও যুক্ত হতে পারে। সৌদি আরব ইতিমধ্যে সোমালিয়া এবং মিশরের সাথেও নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এর জবাবে সৌদির আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া এবং ভারতের সাথে তাদের সম্পর্ক জোরদার করেছে। অন্যদিকে ইসরায়েল একটি নতুন ষড়ভুজ জোট তৈরির চেষ্টা করছে, যার মধ্যে ইসরায়েল, ভারত, গ্রিস এবং সাইপ্রাসও থাকবে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে নতুন জোট তৈরি হওয়াটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু এই পরিস্থিতি প্রথম বিশ্বযুদ্ধের আগের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। ওই সময় একটি ঘটনা ঘটার পর কিভাবে দেশগুলো চেইন রিয়াকশনের মতো যুদ্ধে জড়িয়ে পড়েছিল তা ইতিহাসের পাতায় স্পষ্ট লেখা আছে। অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর রাশিয়া তার মিত্র সার্বিয়াকে বাঁচাতে এগিয়ে আসে। এরপর জার্মানি আসে অস্ট্রিয়া হাঙ্গেরিকে বাঁচাতে, ফ্রান্স আসে রাশিয়াকে বাঁচাতে, আর ব্রিটেন আসে বেলজিয়ামকে বাঁচাতে। এভাবেই শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। তবে অবস্থা যতই খারাপ মনে হোক না কেন, ৩টি কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন অনিবার্য নয় বলেই মনে হয়। প্রথমত, পারমাণবিক অস্ত্র এখনও সংঘাত বৃদ্ধির পথে এক অদৃশ্য ঢাল হিসেবে কাজ করে। ইউক্রেনকে সহায়তা দেয়া সত্ত্বেও রাশিয়া কেন এখনও আমেরিকা, যুক্তরাজ্য বা ফ্রান্সে আঘাত করেনি, তার মূল কারণ হল এই পারমাণবিক ভীতি। দ্বিতীয়ত, একটি বিশ্বযুদ্ধ শুরু হতে হলে আমেরিকা এবং অন্য কোনো পরাশক্তির মধ্যে সরাসরি সংঘাত হওয়া প্রয়োজন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প, পুতিন এবং শি জিনপিং উভয়েরই এত বড় ভক্ত যে এই মুহূর্তে এমন কোনো সরাসরি সংঘাতের কথা কল্পনা করাও কঠিন। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল, গত কয়েক বছর বা দশকের ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে যুদ্ধ আসলে কোনো সমস্যার সমাধান আনতে পারে না, বরং যুদ্ধে জয়ের চেয়ে হিমশিম খাওয়াই নিয়তি হয়ে দাঁড়ায়। আমেরিকা বর্তমানে ইরানের সেই রূঢ় বাস্তবতার মুখোমুখি হচ্ছে, যা তাদের আফগানিস্তান এবং ইরাক থেকেই শেখা উচিত ছিল। অনেকেই মনে করেন রাশিয়া হয়তো খুব শক্তিশালী, কিন্তু ইউক্রেনে রাশিয়া তাদের সর্বোচ্চ লক্ষ্য অর্জনে চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা সামান্য কিছু ভূখণ্ড দখল করতে গিয়ে ট্রিলিয়ন রুবল এবং হাজার হাজার মানুষের জীবন বিসর্জন দিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। ইসরায়েল হয়তো সাম্প্রতিক বছরগুলোতে কিছু চমকপ্রদ কৌশলগত সফলতা পেয়েছে, কিন্তু এগুলো কোনো দীর্ঘমেয়াদী লাভ আনেনি। কেবল যে ইরানেই তাদের যুদ্ধ পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে তা না, হামাস এখনও গাজার নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং লেবাননে হিজবুল্লাহ এমন এক তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে যা সামলাতে ইসরায়েলকে চরমভাবে হিমশিম খেতে হচ্ছে। যে কোনো যুদ্ধেরই যে এই ব্যর্থতার ইতিহাস, এটি হয়তো বিশ্ব নেতাদের নিজেদের দেশকে আরেকটি বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসস্তূপের দিকে টেনে নেওয়া থেকে নিবৃত করবে। অন্তত মানবজাতির বেঁচে থাকার স্বার্থেই আমাদের এমনটা
আশা করতে হবে।